তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি। এই প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর, লেখক হলেন রণজিৎ গড়াং। এই বইটির থেকে দুর্যোগ ও বিপর্যয়ের চ্যাপ্টারটি পড়াচ্ছি। তো পেজ নম্বর 94, এর আগের দিন পেজ নম্বর 94-এর সুনামি অবধি আমার হয়েছিল। তো আজকের এই ভিডিওটিতে আমি হিমানি সম্প্রপাত থেকে শুরু করব। তো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা পরপর এই ভিডিওগুলি দেখবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। বইয়ের লাইন ধরে ধরে আলোচনা হবে, কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই পড়াগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করাবো, এর সাথে সাথে বিভিন্ন রকম প্রশ্ন অ্যান্সারগুলো করাবো। তো তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখবে, তোমাদের অনেক কাজেই লাগবে। তো দেখো, এর আগের দিন আমি এই বিপর্যয়ে সুনামির এত দূর পড়েছিলাম। তো আজকে আমি হিমানি সম্প্রপাত থেকে শুরু করব। তো দেখো, হিমানি সম্প্রপাতের এখানে একটি ছবি দেওয়া আছে, ছবিটি দেখে তোমাদের অনেকটা আইডিয়া আসবে। তো ভূগোল পড়ার একটি সহজ বুদ্ধি হলো যে পড়াটি পড়ার সাথে সাথে তোমরা কিন্তু ছবিটি অবশ্যই ফলো করবে। তো এটি হলো হিমানি সম্প্রপাতের ছবি। তো এখানে পড়াটি আছে, দেখো। হিমানি সম্প্রপাত এক কথায় বলতে পর্বতের উপর থেকে বিশাল বরফের স্তূপ যখন নিচের দিকে পড়ে। তো পর্বতের উপর বিশাল বরফের স্তূপ যখন নিচের দিকে নেমে আসে, যে দেখো ছবিতে দেওয়া আছে, তখন সেটাকে এক কথায় বলা হয় কি, হিমানি সম্প্রপাত। তো এই জিনিসটি তুমি পর্বতের বিশাল বরফের স্তূপ নিশ্চয়ই এটা কোনো সমতল অংশে হবে না, এটি পর্বতের অংশেই এটি দেখা দেবে। তো পার্বত্য অংশে একসঙ্গে প্রচুর তুষারপাত হলে হিমানি সম্প্রপাত ঘটে। তো দেখো, এটি পার্বত্য, মনে করি এটি পর্বত, এই পর্বতের চূড়াতে কী হবে, উষ্ণতা যথারীতি কী হবে, কম হবে। তার ফলে কী হবে, বিশাল বড় আকারে বরফের স্তূপগুলো কী হবে, অনেক সময় বা প্রায়শই দেখা যায় পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। তো এই নেমে আসাকে এক কথা বলা হয় হিমানি সম্প্রপাত। আর আমাদের দেশে এরকম দুর্যোগ তেমন ঘটে না। তবে কি ইউরোপে, দেখো খুব ভালো মতো, যে আমার দেশে না ঘটলে কোথায় কোথায় ঘটে, ইউরোপে আল্পস পার্বত্য অঞ্চলে এই দেশগুলিতে, উত্তর ও দক্ষিণ আমেরিকা পার্বত্য অঞ্চলে এটি ঘটে থাকে। তো এই এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই 2-1 লাইনে এগুলোকে মুখস্থ করতে হবে। 1970 সালে পেরুতে হিমানি সম্প্রপাত হয়, যেখানে 20,000 মানুষ মারা যায়। তো এই যে হিমানি সম্প্রপাত বললাম, এই বরফের স্তূপ পাহাড় থেকে নেমে আসা, এর ফলে 1970 সালে অনেক লোক মারা গিয়েছিল পেরুতে। তো এর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এরপরে দেখো, পরপর বিপর্যয়গুলি ছোটো ছোটো আকারে দেওয়া আছে, এগুলো 2-3 লাইন করে আছে, তোমাদের আমি পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি বলেছে, তুষার ঝড়, যেটাকে বলা হয় ব্লিজার্ড। তুষার ঝড় কী জিনিস, এই যে তুষার ঝড় এখানে ছবিতে দেখো, তুষার ঝড় হবে কি, নাতিশীতোষ্ণ শীতপ্রধান অঞ্চলে মূলত হয়ে থাকে। মূলত শীতপ্রধান অঞ্চলেই ওটি হয়। প্রবল ঝড় যখন হয়, সেই ঝড়ের সাথে কী হবে, তুষারপাতও ঘটবে। সেই তুষার ঝড় মূলত আমাদের ভারতে এগুলো দেখা যায় না, তবে কানাডা, ইউরোপে, উত্তরের দেশগুলিতে, সাইবেরিয়া এটি ভয়ানক আকার নেয়। কোন কোন দেশে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশগুলিতে, দেখো আমি এখানে লিখে নিচ্ছি, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশগুলিতে কি এই তুষার ঝড় দেখা যায়। তো এইগুলো কিন্তু এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো কি বলেছে, অগ্নুৎপাত। এখানে একটি তুষার ঝড়ের এক্সাম্পল আছে 2013-14 সালের ডিসেম্বর জানুয়ারিতে। তুষার ঝড় কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জনজীবনকে সেখানে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল। এরপরে কী আছে, অগ্নুৎপাত। অগ্নুৎপাত তোমরা সকলেই মোটামুটি কম বেশি জানো, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। কী হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কি, ভূ অভ্যন্তর থেকে যে ম্যাগমাগুলো কী হয়, বেরিয়ে আসে, তাই না, সে বেরিয়ে আসে, সেটাকে বলা হয় কি, অগ্নুৎপাত। তো এই ভূ অভ্যন্তর থেকে গলিত তরল গল গল করে বেরিয়ে যখন আসে, তখন এটাকে বলা হয় অগ্নুৎপাত। আমাদের দেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ব্যারেন ও নারকান্ডম এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত মাঝে মাঝে ঘটলেও তার দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না। তার মানে আমাদের দেশে এরকম অগ্নুৎপাতের ফলে ভয়াবহ পরিস্থিতি খুব একটা তৈরি হয় না। তবে 2010 সালে আইসল্যান্ডে আইজাফাল্লাজুকুল আগ্নেয়গিরিতে ছাইকণা এত বেশি বেড়ে যায়, তার জন্য সমগ্র ইউরোপে 20 দিনের বেশি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তাহলে এগুলোও কিন্তু একটি ছোটো ছোটো বিভিন্ন রকম বিপর্যয় দুর্যোগের উদাহরণ। তো এগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। আশা করি এগুলো তোমাদের সমস্যা হবে না। তো আমি তো বলে দিলাম 2-1 লাইনে, তো এগুলো একটু তোমরা দেখবে। তো দেখো, পেজ নাম্বার চলে আসলাম 95-এ। পেজ নাম্বারে দেখো, প্রথমে আছে কি, দাবানল। তো এরকম ছোটো ছোটো যে বিপর্যয়গুলো বললাম, তার সাথে দাবানলও একটি দুর্যোগ বিপর্যয় উদাহরণ। দাবানল মানে তোমরা সবাই জানো যে কি, বনভূমিতে যখন কোনো একটি বিশাল বড় বনভূমি অঞ্চলে যখন কি হয়, আগুন লেগে যায়, তাই না, সেটাকে এক কথা বলা হয় কি, দাবানল। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকভাবে প্রকৃতিতে সৃষ্টি হয় প্রাকৃতিকভাবে, এবং কোনো কোনো সময় মানুষের দ্বারাও সৃষ্টি হয়ে যায়। তো এতে মানুষ কম মারা গেলেও পশু পাখি অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, পশু পাখি অনেক মারাও যায়। অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া প্রায়শই এরকম দাবানল ঘটে। 2009 সালে অস্ট্রেলিয়া দাবানলে প্রায় 173 জনের প্রায় মৃত্যুও হয়। তো এরকম দাবানল থেকে শুরু করে তুষার ঝড় এবং হিমানি সম্প্রপাত, এগুলো কিন্তু সব এক একটি দুর্যোগ এবং বিপর্যয়ের উদাহরণ।
তো এরপরে দেখো কি বলছে, এরপরে বলেছে একটি পয়েন্ট আছে, পশ্চিমবঙ্গে দুর্যোগ বিপর্যয় প্রকৃতি ও তার প্রভাব। তো এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো ভারতের বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে দুর্যোগ বিপর্যয়ের উদাহরণগুলো পড়ছিলাম। তো আমাদের এই পশ্চিমবঙ্গে যে সমস্ত বিপর্যয়গুলো মূলত হয় এবং তাকে দেখো একটি মানচিত্রকরণে চিহ্নিতকরণ করা হয়েছে, এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র। খুব ভালো মতো দেখো মানচিত্রে এখানে লেখা আছে দুর্যোগ বিপর্যয় অঞ্চল, মানে কালার করে বোঝানো আছে, এক একটি কালার এক এক রকম সিম্বল দিয়েছে। দেখো এই যে এখানে দেওয়া আছে যেই কালারটি, এই যে এখানে যে কালারটি রয়েছে যেগুলো, এই টোটাল কালারটি কি বলছে, বন্যা প্রবণ অঞ্চল। দেখো কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এগুলো সবগুলো হলো বন্যা প্রবণ অঞ্চল। এরপরে খরা প্রবণ অঞ্চল দিয়েছে এরকম একটি জায়গা। দেখো হ্যাঁ, এই যে এই কালারটি দেখতে পাচ্ছ, এটা হলো খরা প্রবণ অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া কিছু জায়গা রয়েছে যেগুলো খরা দেখা দেয়। এবং সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল হচ্ছে যে এগুলো সমুদ্রের আশপাশের অঞ্চলগুলোতে কী হয়, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং এর দ্বারা এফেক্টেড এই এরিয়াগুলোকে কালার করে দিয়েছে। এরপরে ভূমিকম্প প্রবণ অঞ্চল আমি বলেছিলাম, এগুলো আলোচনা করেছিলাম। ভূমিকম্প প্রবণ অঞ্চল ওই উপরে দেখো আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি কিছু অংশ, এগুলো ভূমিকম্প প্রবণ এরিয়া বলেই চিহ্নিতকরণ করা হয়েছে। তো এখানে দেখো পশ্চিমবঙ্গে এই টোটাল এরিয়াটি দুর্যোগ বিপর্যয় বিভিন্ন রকম মার্ক করে দেওয়া রয়েছে, যেই অঞ্চলগুলো যেই দুর্যোগ বিপর্যয়ের দ্বারা এফেক্টেড সেগুলো কিন্তু মার্ক করা আছে। তোমরা পড়ার আগে মানচিত্রগুলো কিন্তু সাথে সাথে দেখে নেবে কেমন। তো এরপর দেখো এখানে পড়ে চলে আসলাম, পশ্চিমবঙ্গের দুর্যোগ বিপর্যয় প্রকৃতির তার প্রভাব। ভৌগোলিক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে পশ্চিমে অসংখ্য বিভিন্ন রকম দুর্যোগ ও বিপর্যয় ঘটে থাকে। তার মধ্যে ফার্স্টে আছে বন্যা। বন্যা কি এর আগে আমি বলেছিলাম, অত্যাধিক পরিমাণ বৃষ্টি হলে বা নদীর জল যখন বেড়ে যায় তখন তার দুই পাশে কী হয়, ছাপিয়ে যায়, তখন সেটাকে বলা হয় বন্যা। দক্ষিণবঙ্গে বর্ধমান, হুগলি, হাওড়া অত্যন্ত বন্যাপ্রবণ এরিয়া। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই বন্যাপ্রবণ এরিয়াগুলোকে লিখে লিখে পড়বে কেমন। তো এগুলো দেখো, এখানে দেখো তুমি যে মার্ক করা রয়েছে বন্যাপ্রবণ এরিয়া, দেখো এখানে বলা আছে এই যে এই কালারটি, তোমার টোটাল এরিয়াটাই কিন্তু প্রায় বন্যাপ্রবণ এরিয়া। পশ্চিমবঙ্গে প্রতি বছরই কোথাও না কোথাও বন্যা হয়। 1978 সালে 2000 সালে বন্যা ছিল ভয়াবহ। তো এর প্রভাবে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল, যেমন বাড়িঘর ভেঙে চলে যায়, নষ্ট হয়ে যায়, প্রচুর মানুষ মারা যায়। 1978-2000 সালে ভয়াবহ বন্যায় 1380 থেকে 1400 জন মারা গিয়েছিল। তো এরকম বড় বড় দুর্যোগের উদাহরণও আছে পশ্চিমবঙ্গে। 2017 সালে, তো এগুলো কিন্তু তোমাদের এক্সাম্পল দিয়ে পড়তে হবে কেমন। 1978 এবং কি 2000 সালে যে বন্যাগুলো হয়েছিল এগুলো কিন্তু তোমাদের এক্সাম্পল দিয়ে দিতে হবে পরীক্ষার সময়। যদি সাপোজ আসে যে একটি দুর্যোগের উদাহরণ লিখো, ব্যাখ্যা করো, তো বন্যার ব্যাখ্যা করো, তো এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন আসতেই পারে। তো এরপর দেখো কী বলছে, ঘূর্ণিঝড়। তো আমাদের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় প্রবণ এরিয়াগুলো কোথায় হবে, মূলত এই সমুদ্রের কাছে পিঠে যে অঞ্চলগুলো রয়েছে, যে এই সবুজ কালার করা আছে এই অঞ্চলগুলো। কী করে বলেছে, দক্ষিণ 24 পরগনা এখানে আছে, মেদিনীপুরে কিছু অংশ, কলকাতার কিছু অংশ, দক্ষিণ চব্বিশ, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এগুলো পুরো এরিয়াটা কি ঘূর্ণিঝড়ে এখানে এফেক্টেড হয়। প্রভাব ঝড়ের তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যেমন বন্যাও দেখা দেয়। 2009 সালে আইলার প্রভাবে 330 জন মৃত্যু হয়েছিল। তাহলে ঘূর্ণিঝড়ের উদাহরণ যদি আসে তাহলে তোমার পরীক্ষা কিন্তু এরকম লিখতে হবে, 2009 সালে কতজন মানুষ এফেক্টেড হয়েছিল, 330 জন মানুষ মৃত্যু হয়েছিল। এরপরে কি বলছে, খরা হয়েছিল পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া বিভিন্ন জায়গা, যেখানে খরার ফলে বহু ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং সাধারণ জনজীবন ব্যাহত হয়। এরপর ধসের উদাহরণ, ধস মূলত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, দার্জিলিংয়ে এর পার্বত্য অঞ্চলে এটি মাঝে মাঝেই ঘটে থাকে। এরপর বাড়িঘর ভেঙে যায়। এরপরে দেখো শিলাবৃষ্টির উদাহরণ রয়েছে, টর্নেডোর উদাহরণ রয়েছে। তো এরকম বিভিন্ন পশ্চিমবঙ্গে যে সমস্ত দুর্যোগ বিপর্যয়গুলো মূলত দেখা যায় সেগুলোর মধ্যে ফার্স্ট এই বন্যা, তারপরে ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু এখানে এইরকমই আলোচনা করা আছে। তো খুব ইজি জিনিস, খুব ইজিভাবে এখানে বোঝানো আছে, তোমরা একটু খালি দেখবে তোমাদের হয়ে যাবে। আর মানচিত্রগুলো কিন্তু অবশ্যই পয়েন্ট আউট করার চেষ্টা করবে যে কোন কোন জায়গা কী কী এফেক্ট। তাহলে মানচিত্র যদি বুঝে যাও তোমাদের কিন্তু পড়া এক্সট্রা করে আর মুখস্থ করা বা মনে রাখার দরকার হবে না। মানচিত্র মনে রাখবে, পড়া সব মনে থাকবে। এরপর দেখো এখানে বইয়ের নিচে এখানে কয়েকটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, কি আয়লা বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা, নদীর ভাঙন মালদা, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ। তো এরকম কয়েকটি ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর পরের পৃষ্ঠা আমি চলে আসি 96 পেজে। দেখো এখানে 96-এ দেওয়া আছে এর প্রভাব, মানে এর আগের পৃষ্ঠা যে আমি পড়লাম টর্নেডো, সেই টর্নেডোর প্রভাব এখানে দেওয়া আছে। 1993 সালে মুর্শিদাবাদে কান্দি, 1998 সালে মেদিনীপুরে দাঁতনে টর্নেডো হয়েছিল। তো এরপর দেখো নদীর পাড় ভাঙন, হরপাবান, ভূমিকম্প, ভূমিধস, এগুলো বিভিন্ন রকম দুর্যোগের উদাহরণ দেওয়া আছে। তো এরপরে যেটি দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো এখান থেকে প্রশ্ন আসে, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু আসে। তো দুর্যোগ বিপর্যয় আসে, তবে এর সাথে আসে তাও হঠাৎ করে আসে, তাই আগে থাকতে আমাদের প্রস্তুত থাকতে হয়। তো নিচের টেবিলে ব্যবস্থাপনাগুলো দেখো ছক করে দেওয়া হয়েছে, এই যে দেখো খুব ভালো মতো। এই বিপর্যয় হওয়ার আগে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, বিপর্যয় পরবর্তী ব্যবস্থা, বিপর্যয় প্রশমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো 3টা ছকে দেওয়া আছে বিপর্যয়ের পূর্বে, মানে বিপর্যয় হওয়ার আগে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, যেমন ঝুঁকি মূল্যায়ন ও হ্রাসকরণ, কী ধরনের দুর্যোগ বিপর্যয় আসতে চলেছে তার মূল্যায়ন করতে হবে।
এবং সেটি কী করে হ্রাস করা যায় তার জন্য পরিকল্পনা করতে হবে। প্রতিষ্ঠানিক কাঠামো এখানে বলেছে, প্রতিষ্ঠান দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলার জন্য সকল দপ্তর, সেনা থেকে শুরু করে সবাইকে এর মধ্যে সমন্বয় রাখা উচিত। সম্পদের তালিকা করা উচিত মোকাবিলা, যেখানে যেই সম্পদ, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক ইত্যাদি আছে তালিকা থাকতে হবে। মানে এগুলো কিন্তু বিপর্যয়ের আগের ব্যবস্থা, মানে এগুলো হচ্ছে ছাত্রছাত্রী বা বিভিন্ন রকম শিক্ষার্থীদের এই ভূমিকা, এগুলো কিন্তু হ্যাঁ। তো এখানে এরপরে দেখো শিক্ষার্থীর ভূমিকাও নিচে পরপর লেখা আছে। তো এখানে একটি ছকের মাধ্যমে ব্যাপারটি বোঝানো আছে। এরপর দেখো প্রশিক্ষণ ও জনসচেতনতা করা উচিত। দেখো তোমরা বিপর্যয় হলো এবার যে কেউ নেমে পড়লে সেটা হবে না, তাদের কি তার আগেই প্রশিক্ষণ দেওয়া উচিত, বিপর্যয়ের আগেই প্রশিক্ষণ দেওয়া উচিত। কেমন? তারপর পূর্বাভাস ও সতর্কীকরণ, দুর্যোগ ও বিপর্যয় ঘটলে টিভি, রেডিও, মোবাইলে খবর পাঠানো, এগুলো করতে হবে। পরবর্তী ব্যবস্থা যেমন কি ত্রাণ উদ্ধার কার্য করা, হ্যাঁ, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তোলা। কী আছে, চিকিৎসা ব্যবস্থা এর অত্যন্ত জরুরি পরিষেবা, এটাকে ঠিক করা উচিত। ত্রাণ শিবির, যেমন শিশু ও নারীদের থাকার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থা, মানে বিপর্যয় হয়ে যাওয়ার পরবর্তী কী কী করা উচিত। খাদ্য পানীয়ের ব্যবস্থা করতে হবে, মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে হবে, মহামারী যাতে না হয় তা দেখা দরকার। এবং বন্যা হলেও তার ফলে যাতে মহামারী না হয়ে যায় বা বিভিন্ন অন্যান্য রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমাদের দেখা উচিত। তো এইগুলো সুন্দর করে ছক করে দেওয়া আছে, বইটি খুব ভালো মতো লেখা আছে। এবার দেখো বিপর্যয় প্রশমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে আর না হয় পরবর্তীতে। পুনর্বাসন, অতি দ্রুত বাড়িঘর নির্মাণ করা দরকার। অঞ্চলটির পরিকাঠামো উন্নতি করা প্রয়োজন। বিপর্যয়ের প্রভাব দূর করা, মানে যে বিপর্যস্ত অঞ্চলে ঘটে গেল তার প্রভাব যেন না পড়ে। ভবিষ্যৎ বিপর্যয় সম্পর্কে সজাগ থাকে, এর পরবর্তীতে যাতে মানুষ সচেতন থাকে তার জন্য ব্যবস্থা করা। তো এই টেবিলটি কিন্তু তোমাদের অবশ্যই ভালো মতো দেখতে হবে। দেখো বইয়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি আলোচনা করছি, তোমাদের এক্সট্রা করে বই পড়তে হবে না, খালি একটু যা বইটা দেখে নিবে। আমি যেইভাবে এগুলো পড়ছি তোমরা ভিডিওর সাথে সাথে তোমরা নিজেরা বই খুলে বসো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবে। এবার দেখো বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা। তো বিপর্যয় ব্যবস্থাপনার এটা ধারণা, এবার মোকাবিলা কী করে করবে শিক্ষার্থীরা সেটি কিন্তু এখানে আলোচনা করা আছে। তো দেখো এই প্রশ্নটিও খুব ভালো আসে, হ্যাঁ, তো প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার থার্ড সামেটিভে আসতে পারে। দুর্যোগ বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের ভূমিকা, বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের কাছে দুর্যোগ বিপর্যয় মোকাবিলা সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। দেখো কয়েকটি জিনিস যেমন ছাত্রছাত্রীদের অবশ্যই করা উচিত, যেমন সবার ফার্স্ট তারা কোথায় যাবে, তারা অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কাছে সেই সম্পর্কে জানবে, এবং প্রশিক্ষণ নেবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, শিক্ষক শিক্ষিকাদের কাছে গিয়ে তারা সেখানে কী করবে, প্রশিক্ষণ নেবে। তো এখন বর্তমানে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কোর্স বেরিয়ে গেছে, যারা কি এই বিপর্যয় মোকাবিলার জন্য তাদেরকে কোর্স করানো হয় এবং তারা বিপর্যয় হলে তখন তারা সেইভাবে মোকাবিলা করে। তো ছাত্রছাত্রীরা তারা দলে ভাগ হয়ে সমাজের সব স্তরের মানুষের কাছে বিষয়টি জানাবে, মানে তারাও সচেতন করতে নেমে আসবে। মাঝে মাঝে তারা বড়দের সঙ্গে মিটিং ও পদযাত্রা করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। তো এই জিনিসগুলো কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই জানতে হবে এবং তাদের এগুলো করতে হবে। তো বিপর্যয় মোকাবিলা কমিটি তৈরি করতে হবে, শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা কতগুলি দলে ভাগ হয়ে কমিটি তৈরি করতে পারে। প্রথমে দলের কাজ হবে দুর্যোগ বিপর্যয় সময় মানুষের সজাগ করা, মানে কমিটির মাধ্যমে প্রথমে কিন্তু যেটাই হোক প্রথমে কমিটি তৈরি করতে হবে, তারপরে দলে ভাগ হয়ে তারা সে কী করবে, লোকজনদের সচেতন করে তুলবে। এরপরে দ্বিতীয় দল কী করবে, বিপদগ্রস্তদের উদ্ধার কাজে হাত লাগাবে। হ্যাঁ, এখানে দেখো বলা আছে হাত লাগাবে। তৃতীয় দল কী বলছে, বিপর্যস্তদের ফার্স্ট এইড ব্যবস্থা হবে। তাহলে কয়েকটি ভাগে ভাগ করা আছে। প্রথমে স্টেপে কী বলছে, কমিটি তৈরি করতে হবে, তাই না? প্রথমে স্টেপেই বলছে কমিটি তৈরি করতে হবে। দ্বিতীয় স্টেপে বলেছে কি, দ্বিতীয় স্টেপে বলেছে যে বিপদগ্রস্তদের হাত লাগাতে হবে, বিপদগ্রস্তদের সাহায্য করতে হবে ফিল্ডে নেমে। 3 নম্বর বলেছে ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে, যারা মনে করে কোনোভাবে আক্রান্ত তাদেরকে যথাযথ মেডিসিন এবং যথাযথ উপযুক্ত ব্যবস্থা তাদের দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর স্টেপ। 4 নম্বরটা দেখো, চতুর্থ দল কী করবে, বিপর্যয় হলে কি করা উচিত তা মানুষকে বোঝাবে, মানে মানুষকে তারা বোঝাবে। কেমন? তো এরকম দেখো। এবং পঞ্চম দল কী করবে, দুর্দশাগ্রস্ত মানুষদের কীভাবে সাহায্য করা যায় তার ব্যবস্থা গড়ে তুলবে। এই দল আপৎকালীন একটি তালিকা তৈরি করবে, সেখানে বিপর্যয় সাহায্যকারী সংস্থাগুলির বিভিন্ন রকম সুবিধা, যেমন দমকল বিভাগ, পুলিশ ফাঁড়ি, না থানা, ত্রাণ, এগুলো বিভিন্ন রকম প্রধানের নাম, ঠিকানা, ফোন নম্বর, মানে তাদের একটা কি তালিকা তৈরি করবে। কেমন? তো এই পাঁচটা টিম এই পাঁচটা টিম কিন্তু কী করবে, তারা বিভিন্নভাবে কাজ করবে। তো এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে, যেহেতু 4 নম্বর 5 নম্বরের কোশ্চেনে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যালয়ের কী ভূমিকা আছে এখানে, শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের কাছে সাহায্যে একটি কমিটি তৈরি করতে পারে। শিক্ষার্থীরা এই কমিটিতে শিক্ষিকারাও থাকতে পারেন। প্রথম দলের কাজ হয় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দুর্যোগ বিপর্যয়কে সচেতন করা। দ্বিতীয় কাজ, কাগজে সমগ্র স্কুল বিল্ডিংয়ের নকশা তৈরি করে আপৎকালীন নির্গমনের পথ তীর চিহ্ন দিয়ে দেখিয়ে কয়েকটি স্থানে দেওয়ালে আটকে রাখা। তো এরকম কতগুলো স্টেপ
কয়েকটি স্টেপের মাধ্যমে কি করতে হবে, তাদের ছাত্রছাত্রীরা সেই সমস্ত জিনিসগুলো তারা কি ব্যবস্থা করবে। তো এখানে কিন্তু এগুলোই লেখা আছে। তো খুব সোজা জিনিস, খুব ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি, আর খুব প্র্যাকটিক্যাল জিনিস এটা। ভবিষ্যতে কিন্তু এই কাজগুলোই কিন্তু তোমাদের লাগতে পারে। তো এই পড়াগুলো শুধু যে পড়ে রাখলাম তা না, এগুলো প্র্যাকটিক্যালও তোমরা কাজে লাগাতে পারো ভবিষ্যতে। কেমন? এরপরে কী বলছে, পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থায় গৃহীত কৌশল সমূহ, মানে এবার পশ্চিমবঙ্গে কী সমস্ত কৌশল গ্রহণ করা হয়েছে সেটি লিখেছে। দুর্যোগ বিপর্যয় মোকাবিলার জন্য সঠিক মানচিত্র প্রস্তুত করা হয়েছে। দেখো আমাদের একটু আগে দেখালাম আমি মানচিত্রটি, সেরকম মানচিত্র তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। কেমন? তো এই মানচিত্র রাজ্য সরকারের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দপ্তর, ত্রাণ পুনর্বাসন দপ্তর স্থাপন করা হয়েছে। দেখো এই যে এই পয়েন্টটা মানে হলো যে এটা সরকার কী কী কৌশল গ্রহণ করেছে। তবে সরকার সবার ফার্স্ট বিপর্যয় কোন কোন স্থানে কী কী বিপর্যয় হতে পারে সেগুলো একটা মানচিত্র তৈরি করেছে, এবং তাদের কাছে কী করেছে, ত্রাণ, বিভিন্ন রকম বিপর্যয় মোকাবিলা দপ্তর গড়ে তুলেছে। দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা দমকল, আপৎকালীন, সিভিল ডিফেন্স, এই সমস্ত ব্যবস্থাগুলো তারা তৈরি করেছে। কারণ বিপর্যয় যখন হলো তখন সরকার তো তখন আর ছাত্রছাত্রীদের পাঠাবে না, তখন তারা তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে, তাদের একটা টিম গঠন করবে। তো এই রকম ব্যবস্থাগুলো কিন্তু সরকার গঠন করেছে অলরেডি। তো বিপর্যয় মোকাবিলা সাহায্যের জন্য ব্লক থেকে রাজ্য স্তর প্রতিটি অংশে বিপর্যয় মোকাবিলা আধিকারিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার নিয়োগ করা হয়েছে। তো প্রত্যেকটা বিভিন্ন বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন ডিএম অফিসে বিভিন্ন জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে। তারা কি করে, কোথাও যদি কোনো রকম এরকম দুর্যোগ বা বিপর্যয় দেখা যায় তখন সেই টিমটাকে তারা পাঠায় এবং মানুষদের উদ্ধার করে। তো এবং কুইক রেসপন্স টিম যেটাকে বলা হয়, সেখানে ফোন করলে হয়তো তারা চলে আসবে, এরকম ব্যাপার আছে যে কোথাও যদি এরকম বিপর্যয় বা দুর্যোগের সম্ভাবনা দেখা যায় সেখানে যদি তুমি ফোন করো তাহলে কিন্তু সেই টিম চলে আসবে। তো তারপর কী বলছে, বিপর্যয়ে যাতে মানুষ সতর্ক হয় তার জন্য মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। যেমন এখন বিভিন্ন জায়গায় SMS চলে আসে, তো তোমরা দেখবে তোমাদের যদি মোবাইল অবশ্যই আসে সবার কাছে, সেই মোবাইলে কিন্তু মেসেজ চলে আসে যে এরকম এরকম সাবধানে থাকতে বলা হয়, যে এরকম ভারী বৃষ্টি হতে পারে, তো তোমরা সাবধানে থাকবে, এরকম কিন্তু বিভিন্ন রকম মেসেজ এখন চলে আসে। তো এরপরে দেখো পশ্চিমের জেলাগুলিতে খরা প্রতিরোধের জন্য কি বলেছে, একটা প্রজেক্ট বের করে জল ধরো জল ভরো কর্মসূচিতে হাতে নেওয়া হয়েছে। তো এটার কাজ হলো কি, খরা প্রতিরোধ করা। তো এরকম বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই প্রজেক্টগুলো এখন বর্তমানে বিভিন্নভাবে তারা কমপ্লিট করছে, যাতে এরকম আপৎকালীন অবস্থা যাতে সেরকম সমস্যার সম্মুখীন না হয় সাধারণ লোকজনেরা। এই কারণে রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের দেশে বিভিন্ন রকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো এইখানে দেখো এটুকুই। এরপরে দেখো অনুশীলনী চ্যাপ্টার চলে এসেছে, তো আমি অনুশীলনীগুলো পরের দিন আবার ধরবো। তো আজকে কিন্তু পড়া এটুকুই। এখানে দেখো এক নজরে এখানে লেখা আছে কয়েকটি জিনিস মনে রাখার বিষয়। দুর্যোগের চরম আকার হলো বিপর্যয়, এটা আমি বলেছি এর আগে। বন্যা প্রাকৃতিক ও মানবিক উভয় কারণেই ঘটে থাকে। ভূমিকম্পের ফলে বিপর্যয় হঠাৎ ঘটে। তারপর ক্রান্তীয় মণ্ডলে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি ঘটে। টর্নেডো পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো এইগুলো যা মনে রাখার জন্য বিষয়। তো তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা হয়, তো বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারটি, এই বইটির থেকে অনুশীলনগুলো আমি সমাধান করব। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই অনুশীলনীতে অনেক কোশ্চেন আছে, আমি ধরে ধরে প্রত্যেকটি সলভ করব। তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে এখানে। তোমরা সাথে সাথে প্রত্যেকটি ভিডিও দেখবে, একদম ফার্স্ট টু লাস্ট দেখবে, কোনো ভিডিও মিস করবে না। ভিডিওগুলি লেংদি হবে না, আর অযথা কথা বলে আমি ভিডিওগুলো লেংদি করব না। যদি কোথাও তোমাদের সমস্যা হয় তোমরা জানাবে, আমি কিন্তু ভিডিওগুলিতে সেগুলো কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে। ধন্যবাদ।